আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতেছি আইএলটিএস রাইটিং টাস্ক 2 সংক্রান্ত কিছু বেসিক আলোচনা। এখানে যেহেতু কিছু বেসিক আলোচনা দিব, সেক্ষেত্রে আমরা দেখব প্রথমে হচ্ছে রাইটিং টাস্ক 2। আমার পরিচয় আপনারা মোটামুটি সবাই জানেন, আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখেছেন। আমি মোহাম্মদ রকুনুজ্জামান রয়েল, আমি একজন আইএলটিএস ট্রেনার, সিনিয়র ট্রেনার। আমার ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আপনারা আমার সম্পর্কে বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারেন। সো আজকে আমরা যেটা শুরু করতেছি সেটা হচ্ছে রাইটিং এবং রাইটিং এর টাস্ক 2। এবং আজকে আমাদের যে কাজগুলো হবে তার ফোকাসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই আছে হচ্ছে জেনারেল ওভারভিউ অফ দ্য টেস্ট, যে টেস্টটা কিভাবে নেওয়া হয়, একই সাথে ক্যাটাগরি অফ কোশ্চেনস, সাথে কমন টপিক ইউজড, যে আইএলটিএস এর পরীক্ষায় যে টপিকগুলো নিয়ে কোশ্চেনগুলো হয় টাস্ক 2 তে, সেগুলো কি কি ধরনের টপিক থেকে হয়, এবং রাইটিং এর একটা কমন প্যাটার্ন আমরা এখানে দেখব, যে রাইটিংটা সাধারণত কিভাবে প্রেজেন্ট করা হয়। একই সাথে স্কোরিং ক্রাইটেরিয়া, কিছু ডুজ এন্ড ডোন্টস, এই সবকিছু মিলে আজকের এই ক্লাসটা ইনশাআল্লাহ থাকবে। চলেন প্রথমে আমরা দেখে নিই যে রাইটিং এক্সামটা কিরকম হয়, অর্থাৎ আইএলটিএস এর রাইটিং কি থাকে। এটাতে আইএলটিএস এর রাইটিং এর দুটো টাস্ক থাকে, এটা আমরা সবাই জানি। যার জন্য বরাদ্দ থাকে হচ্ছে 60 মিনিটস, এবং এখানে টাস্ক 1 কে সাধারণত বলা হয় গাইডেড রাইটিং এবং টাস্ক 2 কে বলা হয় ক্রিয়েটিভ রাইটিং। গাইডেড রাইটিং বা টাস্ক 1 এ কমপক্ষে 150 শব্দ এবং ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ টাস্ক 2 তে কমপক্ষে 250 শব্দ লিখতে হয়, যার জন্য সময়টা পরামর্শ দেওয়া থাকে। আমি আবারও বলতেছি, 1 ঘন্টা সময়ের মধ্যে সময়টাকে পরামর্শ দেওয়া থাকে। টাস্ক 1 এর জন্য 20 মিনিট এবং টাস্ক 2 এর জন্য 40 মিনিট। আবারও বলতেছি, এটা কিন্তু সাজেস্টেড টাইম, এটা কিন্তু ফিক্সড টাইম না। আপনি আপনার মতো এই সময়টা যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারেন। এবার আমরা দেখে নিই, আজকে যেহেতু আমরা টাস্ক 2 নিয়ে আলোচনা করব, সো টাস্ক 2 তে কি কি বিষয় বা কি ধরনের ঘটনাগুলো অন্তর্ভুক্ত থাকে। টাস্ক 2 তে সাধারণত একটা সিচুয়েশন বেস স্টেটমেন্ট থাকে, যে আমাদের ডেইলি লাইফে যে সিচুয়েশনগুলো আমরা ফেস করি, যে ধরনের অবস্থান ফেস করি, সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট থাকে। এই ধরনের একটা স্টেটমেন্ট বা একটা সিচুয়েশন উল্লেখ করা থাকে। এই সিচুয়েশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন বা কোশ্চেন দেওয়া থাকে, যে আপনি ওই সিচুয়েশনটাকে কিভাবে প্রেজেন্ট করবেন। টাস্ক 2 আবার বলতেছি, এটা ক্রিয়েটিভ রাইটিং, এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর সম্পূর্ণ সুযোগ আছে, এবং ক্রিয়েটিভ রাইটিং হওয়ার কারণে টাস্ক 2 তে মার্কিং এর ক্ষেত্রে গুরুত্বটা একটু বেশি দেওয়া থাকে। চলুন এবার দেখে আসি যে টাস্ক 2 তে কি কি ক্যাটাগরির কোশ্চেন গুলো হয়। সাধারণত 5টা মেজর ক্যাটাগরির কোশ্চেন এখানে অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে প্রথমেই থাকে হচ্ছে ডিসকাশন ক্যাটাগরির এসে, যেখানে আপনাকে ডিসকাস টু ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন, অর্থাৎ ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন, এই ক্যাটাগরির কোশ্চেনটা উল্লেখ থাকে। আপনাকে উভয় দিকের ডিসকাশনটা দিতে হবে, অর্থাৎ যে টপিকগুলো দেওয়া থাকে সেই টপিকের বোথ সেক্টরটা এখানে উল্লেখ করা থাকে। বোথ সেক্টর বা বোথ পার্ট আপনাকে ডিসকাস করে তারপরে আপনাকে আপনার একটা অপিনিয়ন দিতে হবে। এর পাশাপাশি থাকে হচ্ছে অপিনিয়ন এসে, যেখানে আপনাকে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এই ধরনের, অথবা ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট এই ধরনের, অথবা ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। খুব ভালো করে খেয়াল করেন কোশ্চেনের ক্যাটাগরিটা, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস এই ধরনের কোশ্চেনটা উল্লেখ করা থাকে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার অপিনিয়ন দিচ্ছেন, সত্যিকার অর্থে কিন্তু আপনি এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করতেছেন না, বরং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্যাটাগরির এসেটা একটু ভিন্ন, যেখানে আপনাকে সরাসরি বলে দিবে যে আপনি এই বিষয়টার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি দেখতেছেন। এখানে আপনার অপিনিয়ন চাবে না, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস সিচুয়েশন বা অফ দিস অ্যাসপেক্ট, এটা কোন ধরনের, এটা সাধারণত অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাওয়া হয়, সেখানে আপনার অপিনিয়ন চাওয়া হয় না। এছাড়া আরেকটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে রিজন সলিউশন ইফেক্ট, অর্থাৎ বিভিন্ন কোন একটা প্রবলেম রেইজ করে আপনাকে সেটার রিজন সাথে সলিউশন, অথবা রিজনের সাথে ইফেক্ট, অথবা কোনো একটা কিছুর সলিউশন এবং ইফেক্ট এভাবেও চাওয়া হতে পারে। বিভিন্ন ভাবেই সাধারণত কোশ্চেনগুলো চাওয়া হয়। আর সর্বশেষে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে মিক্সড ক্যাটাগরি, যেখানে আপনার উপরের যে 4টা ক্যাটাগরি বলা আছে, এই 4টা ক্যাটাগরির যে কোনো স্টাইলে মিক্স হিসেবে আপনাকে কোশ্চেনগুলো করা থাকবে, এবং যে কোনো একটা ইস্যুতে এই 5টা ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে কোশ্চেন করা সম্ভব। সো understanding the pattern for proper presentation of the task is highly required. অর্থাৎ আপনাকে যে টপিকই দেওয়া থাকুক না কেন, একে তো আপনাকে টপিক বুঝতে হবে, দ্বিতীয়ত হচ্ছে টপিকের উপর আপনাকে কোন ধরনের কোশ্চেন করা হচ্ছে, কোন ধরনের ইনফরমেশন চাওয়া হচ্ছে, বা কোন স্টাইলে আপনাকে প্রেজেন্ট করতে বলা হচ্ছে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এবার আমরা একটু দেখে নেই যে কি কি সাবজেক্ট ম্যাটার বা কি কি টপিক সাধারণত কভার করা হয়। জেনারেলি অন দ্য বেসিস অফ স্টেটমেন্ট,
এখনো পর্যন্ত যেটা দেখা গেছে যে 22টা জেনারেল ক্যাটাগরি এখানে আছে। ক্যাটাগরিগুলো এখানে একটা সংক্ষিপ্ত লিস্ট করা হয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। অন্যান্য যে ক্যাটাগরিগুলো সেগুলো সাধারণত এর আন্ডারে কোনো না কোনো ভাবে পড়ে যায়। তবে এই ক্যাটাগরিগুলো সাধারণত একেবারে যে স্ট্রেট ওয়েতে থাকে সেটা একটু কম, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ক্যাটাগরিগুলো মিক্সড ওয়েতে থাকে। যেমন ধরেন এখানে একটা ক্যাটাগরি আছে গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে দেখেন আরেকটা ক্যাটাগরি আছে এডুকেশন। এইখানকার গভর্নমেন্টের যে ক্যাটাগরিটা, গভর্নমেন্ট ক্যাটাগরিটা এডুকেশন ক্যাটাগরির সাথে মিক্স করে গভর্নমেন্ট এবং এডুকেশন মিলে একটা ক্যাটাগরি হতে পারে, গভর্নমেন্টের সাথে ফুড মিলে একটা ক্যাটাগরি হতে পারে, টেকনোলজির সাথে গভর্নমেন্টকে মিশে একটা ক্যাটাগরি হতে পারে। এখানে দেখেন স্পেস এক্সপ্লোরেশন একটা ক্যাটাগরি আছে, থার্ড কলামের সেকেন্ডটা। স্পেস এক্সপ্লোরেশন যে ক্যাটাগরিটা আছে, স্পেস এক্সপ্লোরেশনের সাথে সাধারণত গভর্নমেন্ট জড়িত থাকে, আবার স্পেস এক্সপ্লোরেশনের সময় অনেক সময় বিজনেস জড়িত থাকে। সো স্পেস এক্সপ্লোরেশনের সাথে গভর্নমেন্ট বা স্পেস এক্সপ্লোরেশনের সাথে বিজনেস, এটাকে জড়ায় বিভিন্ন স্টাইলে কোশ্চেন গুলো হতে পারে। সো আপনাকে এই কম্বিনেশনটার দিকেও বেশ ভালোভাবে নজর রাখতে হবে। কম্বিনেশনটার পরে একটু দেখে নেই যে আমাদের এই কম্বিনেশন বা প্যাটার্ন যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি এবং কম্বিনেশন অনুযায়ী আমাদের রাইটিং এর প্যাটার্নটা কি রকম হলে ভালো হয়। প্যাটার্ন অফ রাইটিং অর্থাৎ প্রেজেন্টেশন অফ ইওর রাইটিং। টাস্ক 2 তে একটু খেয়াল রাখবেন যে সকল রাইটিং আপনার টাস্ক 2 এর ক্ষেত্রে, আমি আবারও বলতেছি এটা টাস্ক 2 এর ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে আপনার সকল রাইটিং এ ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বাধ্যতামূলকভাবে থাকতে হবে। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সহ টোটাল নাম্বার অফ প্যারাগ্রাফ সর্বনিম্ন 4 সর্বোচ্চ 6 হলে ভালো হয়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের পরামর্শ দেয়, তবে 4 এর কম প্যারাগ্রাফ হলে সেটা সাধারণত পড়তে সমস্যা হয়, বিশেষ করে আপনি আইডিয়াগুলো সেগ্রিগেট করতে পারছেন কিনা এটা বুঝতে সমস্যা হয়। 6 এর বেশি প্যারাগ্রাফ হলে সেটা একটু দেখতে ক্লামজি হয়ে যায়, একটু কেমন মানে বিদঘুটে ক্যাটাগরির হয় যে এত কিছু লিখে ফেলছে, আই মিন আসলে মূলত কিছুই লেখার থাকে না। আর 6 এর বেশি প্যারাগ্রাফ হয়ে গেলে সেক্ষেত্রে আপনার টাইম লিমিট এবং ওয়ার্ড লিমিটের ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। সো সাধারণত কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনার কোশ্চেনে কি ধরনের তথ্য চাওয়া আছে তার উপর ভিত্তি করে প্যারাগ্রাফের সংখ্যাটা নির্ধারিত হওয়াটা ভালো। অর্থাৎ কোশ্চেনের ক্যাটাগরিতে যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চেয়ে থাকে তাহলে ইন্ট্রোডাকশন কনক্লুশন একটা প্যারাতে অ্যাডভান্টেজ একটা প্যারাতে ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করতে পারেন, কিংবা এগ্রি ডিসঅ্যাগ্রি যদি চাওয়া হয় তাহলে ইন্ট্রোডাকশন কনক্লুশনের পাশাপাশি একটা প্যারাতে এগ্রিমেন্ট একটা প্যারাতে ডিসঅ্যাগ্রিমেন্ট এভাবে উল্লেখ করতে পারেন। আবার যদি মিক্সড ক্যাটাগরির কোশ্চেন হয় সেক্ষেত্রে সাধারণত অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে কোনো একটা মিক্সড ক্যাটাগরির কোশ্চেন থাকে, স্ট্রেট কোশ্চেন থাকে, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুই প্যারাতে সাথে মিক্সড ক্যাটাগরির আই মিন স্ট্রেট কোশ্চেনের জন্য একটা আলাদা প্যারা অর্থাৎ 3টা প্যারা সাথে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, টোটাল 5টা প্যারা হইতে পারে। কিন্তু আপনার প্রতিটা প্যারাতে অবশ্যই লজিক্যাল প্লেসমেন্ট অফ দ্য আর্গুমেন্টস হবে। প্রত্যেকটা প্যারা প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট টপিক কভার করবে এবং ওই টপিকের আন্ডারে ডিফারেন্ট এবং ভেরিয়াস আর্গুমেন্ট কভার করতে পারে। ডিফারেন্ট ইস্যুস একটা ডিফারেন্ট লজিক একটা কনসেপ্টের আন্ডারে দিতে পারে। এগ্রিমেন্ট একটা কনসেপ্ট, তার আন্ডারে আমি বিভিন্ন ধরনের লজিক প্লেস করতে পারি। আচ্ছা, এই ধরনের বিষয়গুলো একটা। আরেকটা বিষয় হচ্ছে আপনার রাইটিং এ অবশ্যই এক্সাম্পল থাকতে হবে। আপনারা যদি খেয়াল করেন টাস্ক 2 তে যে কোশ্চেনটা চাওয়া হয় সেখানে কিন্তু এক্সাম্পলকে বাধ্যতামূলক করা হয় যে ইনক্লুড অ্যান এক্সাম্পল ফ্রম ইওর ওন নলেজ অর এক্সপেরিয়েন্স। সো এক্সাম্পল একটা জরুরি। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কি লিখতে যাচ্ছেন সেই তথ্যটা যেন ওভারভিউ আকারে পুরোটা থাকে। আপনার এসের কন্টেন্ট যা থাকবে সেটা সংক্রান্ত যেন একটা ওভারভিউ ইন্ট্রোডাকশনে পাওয়া যায়। এবং কনক্লুশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনি যা লিখে আসছেন সেই সংক্রান্ত বিষয়ে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট অথবা কোশ্চেনে যা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে সেই কোশ্চেন রিকোয়ারমেন্টের একটা ফুল জাস্টিফিকেশন যেন ওখানে থাকে। যদি আপনার অপিনিয়ন চেয়ে থাকে তাহলে আপনার অপিনিয়নটা কনক্লুশনে ডেফিনেটলি থাকতে হবে পরিষ্কারভাবে, যে আপনি কোন কনক্লুশনটা দিচ্ছেন, কোন অপিনিয়নটা দিচ্ছেন। এটা আপনি ইন্ট্রোডাকশনে ইনক্লুড করতে পারেন, না করলেও সমস্যা হবে না, কিন্তু কনক্লুশনে এই তথ্যটা থাকতে হবে। আর যদি কোনো কারণে কনক্লুশন না চাই সেক্ষেত্রে আপনি কনক্লুশনে আপনার অপিনিয়ন না দিয়েও জেনারেল কনসেপ্টের মাধ্যমে আপনার তথ্যটাকে উপস্থাপন করতে পারেন যে এইখানে এই বিষয়টা যেহেতু চাওয়া হয়েছিল সে সংক্রান্ত জাস্টিফিকেশনটা কনক্লুশনে দেওয়া থাকলো। সো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের এই বিষয়গুলো একটু মাথায় রাখলে লেখার প্যাটার্নটা অনেক ভালো হবে, ভালো একটা স্কোর আসবে বলে আশা করি। এবার আসতেছি আমরা মার্কিং ক্রাইটেরিয়া, অর্থাৎ টাস্ক 2 কে কি কি বেসিসে মার্ক করা হয়। আইএলটিএস এর রাইটিং টাস্ক সবসময় সেটা টাস্ক 1 হোক এবং টাস্ক 2 হোক
চারটা অ্যাসপেক্টের বেসিসে মার্ক করা হয়, যার মধ্যে প্রথমটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, দ্বিতীয়টা কোহেরেন্স কোহেশন, থার্ড লেক্সিক্যাল রিসোর্সেস এবং লাস্টটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এখানে একটা বিষয় উল্লেখ্য যে আপনি যদি একটা ভালো রাইটিং লিখতে চান তাহলে আপনাকে চারটা অ্যাসপেক্টের চারটাতেই ভালো স্কোর আনতে হবে ইন্ডিভিজুয়ালি। আপনি যদি গ্রামারে ভালো হন, লেক্সিক্যাল রিসোর্সে খারাপ হন, সেক্ষেত্রে এক ধরনের ঝামেলা হবে, ভালো স্কোর আসবে না। আবার গ্রামার লেক্সিক্যাল রিসোর্সে ভালো কিন্তু আপনি টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারলেন না, সেক্ষেত্রেও ভালো স্কোর আসবে না। সো এ গুড রাইটিং মাস্ট হ্যাভ এ গুড কভারেজ ইন অল দ্য ফোর ফিল্ডস। এবং একই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো একটা ফিল্ডে কোনো কারণে ভালো থাকেন, অন্য ফিল্ডে যদি খারাপ থাকেন, সেক্ষেত্রে ওই ভালো থাকাটা আপনাকে অন্যান্য ফিল্ডের খারাপ স্কোরটাকে কভার আপ করবে, অর্থাৎ একটা লো স্কোর পাইতে বাধা দেবে। আপনি যে কোনো একটা সেক্টরে যদি ভালো থাকেন, আপনার টাস্ক অ্যাচিভমেন্ট যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনার ওই ভালো টাস্ক অ্যাচিভমেন্টের কারণে আপনি লো স্কোর থেকে বাধা প্রাপ্ত হবেন, অর্থাৎ মোটামুটি একটা অ্যাভারেজ স্কোর থাকবে। তবে এটাও মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো একটা ফিল্ডে ভালো না হন, সেক্ষেত্রে আপনি সবগুলো ফিল্ডেই খারাপ স্কোর পাওয়ার সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল, আপনি যদি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে খারাপ থাকেন, অর্থাৎ আপনার সেন্টেন্স প্যাটার্ন ঠিক নাই, আপনার সেন্টেন্স পড়ে আপনি কি লিখতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন এটা বোঝা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্টে স্কোর কমে যাবে। কারণ একজন এক্সামিনার যদি পড়ে না বোঝে যে আপনি কি লিখতে চাইছেন, তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে আপনি টাস্ক অ্যাচিভটা করতে পারছেন কি পারেন নাই। এবং গ্রামাটিক্যাল রেঞ্জের এই প্রবলেমের কারণে ডেফিনেটলি আপনার কোহেরেন্স কোহেশনে মার্ক কম আসবে, কারণ কোহেরেন্স কোহেশনের ক্ষেত্রে আপনার উপস্থাপনটা একটা বেশ জরুরি বিষয়। ইন্টারলিঙ্ক বিটুইন দ্য সেন্টেন্সেস, বিটুইন দ্য প্যারাগ্রাফস এন্ড বিটুইন দ্য আইডিয়াস, এটা কোহেরেন্স কোহেশন পরবর্তীতে আলোচনা করব, যেটা এটা কোহেরেন্স কোহেশনে একটা বেশ বড় জরুরি বিষয়, এটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। সো যে কোনো একটা সেক্টরে আপনি যদি খারাপ হয়ে যান, তাহলে সেটা ওভারঅল স্কোর কমায় দেবে। তবে কোনো একটা সেক্টরে আপনি যদি ভালো হন, তবে সেটা আপনাকে একটা লো স্কোর পেতে বাধা দেবে, এভারেজ স্কোরে রেখে দেবে। এবার আমরা দেখি হচ্ছে প্রত্যেকটা পার্ট, মার্কিং ক্রাইটেরিয়ার প্রত্যেকটা অংশ কি জিনিস বলতে বুঝায়। টাস্ক অ্যাচিভমেন্ট যেটা বুঝায় সেটা একটু এখানে ডিটেইলস লেখা আছে, সংক্ষেপে বলি। প্রথম ইস্যু হচ্ছে আপনাকে 250 ওয়ার্ড অবশ্যই লিখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে এক্সাম্পল সহ, দেখেন এখানে এক্সাম্পল সহ এভিডেন্স সহকারে, সাপোর্টিং এভিডেন্স সহকারে আপনার আইডিয়াটাকে প্রেজেন্ট করতে হবে। এক্সাম্পল এবং এভিডেন্স সহ সাপোর্টিং আইডিয়া যখন আপনি প্রেজেন্ট করতে পারবেন, তখন সেটা আপনার একটা ভালো টাস্ক বলে গণ্য হবে, যে আপনি টাস্ক অ্যাচিভ করছেন। এবং কোশ্চেনে আপনাকে যা চাওয়া হয়েছে, যদি আপনার কাছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাওয়া হয় তাহলে সেটা, যদি আপনার কাছে অপিনিয়ন চাওয়া হয় তবে সেটা, আপনি কোন স্টাইলে তথ্যটাকে উপস্থাপন করতেছেন। সো এটা একটা জরুরি বিষয় টাস্ক অ্যাচিভমেন্টের কারণে। এবং অবশ্যই বলেছি যে 250 ওয়ার্ড কভার করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা কোহেরেন্স কোহেশন, কোহেরেন্স কোহেশনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় জরুরি, সেটার মধ্যে একটা হচ্ছে যে কোহেসিভ ডিভাইসেস, অর্থাৎ লজিক্যাল কানেক্টর, প্রোনাউন, কনজাংশন, এই ধরনের বিষয়গুলো ব্যবহার ঠিকমতো হচ্ছে কিনা, ভ্যারাইটিজ অফ কনসেপ্ট ব্যবহার করা হচ্ছে কিনা, কনসেপ্টগুলো লিঙ্কড কিনা, লিঙ্কিং অফ আইডিয়াস। কোহেরেন্স রেফার্স টু দ্য লিঙ্কিং অফ আইডিয়াস, অর্থাৎ আইডিয়াগুলো লিঙ্কড কিনা, ছন্ন ছাড়া আইডিয়াগুলো যেন না হয়, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া যেন লিঙ্কড থাকে, এই ধরনের বিষয়বস্তুগুলো জড়িত কিনা, এটা কোহেরেন্স কোহেশনের বিষয়। ওভারঅল যদি বলি, তাহলে আপনার এসেটা পড়তে গিয়ে সেটা সাবলীলভাবে পড়া সম্ভব হচ্ছে কিনা, সুন্দরভাবে বোঝা সম্ভব হচ্ছে কিনা, এটা কিন্তু একটা জরুরি বিষয় কোহেরেন্স কোহেশনের জন্য। সো কোহেরেন্স কোহেশনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এসেটা খুব সাবলীলভাবে, সুন্দরভাবে পড়ে বোঝা যাচ্ছে কিনা। পরবর্তী যে বিষয় আছে সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার শব্দের ব্যবহার। আপনি শুধু ভিন্ন ধরনের, ব্যাপক ধরনের, ওয়াইড রেঞ্জের শব্দ ব্যবহার করতেছেন, এটাই লেক্সিক্যাল রিসোর্সকে বুঝায় না, বরং সেই শব্দগুলোর অ্যাপ্রোপ্রিয়েসি, অর্থাৎ শব্দটা ওই জায়গায় ব্যবহারের উপযুক্ত কিনা সেটাও বুঝায়। যেটা একটা বেশ ভালো বিষয়বস্তু হচ্ছে কলোকেশন, আমরা যেটাকে কলোকেশন বলি, অর্থাৎ শব্দটা ওই জায়গায় ব্যবহার করা সম্ভব কিনা, এটা হচ্ছে বেশ বড়, এটা একটা বেশ বড় বিষয় লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে। আমরা অনেক সময় কলোকেশনকে ভুলে যাই যখন আমরা স্পেশালাইজ বা ব্যতিক্রম ধরনের শব্দ ব্যবহার করি, যে শব্দটা ওই জায়গায় ব্যবহার করা হচ্ছে কিনা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, খেয়াল করেন এখানে বলা আছে রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। শুধুমাত্র গ্রামাটিক্যালি অ্যাকিউরেট থাকলেই হবে না, একই সাথে আপনাকে এর রেঞ্জ অফ গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট টাচ করতে হবে, যার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করা। শুধু যে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলেই হবে তাই না, সিম্পল সেন্টেন্সেরও ব্যবহার থাকতে হবে।
শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করলে আপনার লেখাটা অনেক ভালো হয়েছে বলা সম্ভব না, কারণ কিছু কিছু তথ্য আছে যেটা কমপ্লেক্স সেন্টেন্সে উল্লেখ করতে গেলে তথ্যটা আরো বেশি পেঁচায় যায়, যেটা সিম্পল সেন্টেন্সে উল্লেখ করলে অনেক বেশি ভালো বোঝায়। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে আপনাকে শুধু কমপ্লেক্স সেন্টেন্স না, কিছু সিম্পল সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, সবগুলো ধরনের কিছু না কিছু এক্সাম্পল, একটা দুটো করে সম্ভব হলে সবগুলো ক্যাটাগরিরই একটা দুটো করে সেন্টেন্স ওখানে থাকলে ভালো হবে। অন্য কথায় যদি বলি, তাহলে একটা রাইটিং টাস্ক 2 তে আপনার যদি 12টা সেন্টেন্স থাকে, তাহলে সেখানে অন্ততপক্ষে 6টা ক্যাটাগরির সেন্টেন্স থাকতে হবে যেগুলো আমরা ইতিমধ্যে জানি, এবং এটা প্রমাণ করা সম্ভব যে আপনি ইতিমধ্যে 10 থেকে 12টা ক্যাটাগরির সেন্টেন্স জানেন। এর মধ্যে 6টা ক্যাটাগরির সেন্টেন্স ব্যবহার করলে আপনার রাইটিং টাস্ক 2 তে 7 অ্যাবাভ স্কোর আসার মতো ভালো একটা রাইটিং চলে আসবে। এক্ষেত্রে আরো একটু কিছু লিঙ্কড ইনফরমেশন জানাই, সেটা হচ্ছে যে একটু আগে বলে আসছি কোহেরেন্স কোহেশনে কোহেসিভ ডিভাইসেস অর্থাৎ কানেক্টিভ ওয়ার্ডস এর ব্যবহার আছে। কানেক্টিভ ওয়ার্ডস আপনি যখন কোহেরেন্স কোহেশনে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনার লেক্সিক্যাল রিসোর্সকেও হিট করবে, কারণ আপনি ওখানে কিছু ওয়ার্ড ব্যবহার করছেন, ডিফারেন্ট ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড ইত্যাদি ব্যবহার করছেন, যার কারণে ওটা আপনার লেক্সিক্যাল রিসোর্সকে হাই করবে। এবং লেক্সিক্যাল রিসোর্স যখন এদিকে হাই হবে কানেক্টিভ ওয়ার্ডস এর দিকে, তখন আপনার কোহেরেন্স কোহেশনটা ভালো হয়ে যাবে। আবার অন্যদিকে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স যদি আপনার না হয়, যেটা আমি প্রথমে বলে আসছিলাম, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ওয়েল টিউনড এসে কম্পোজিশন আনতে পারবেন না। অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনার ভালো মতো না থাকে, তাহলে কিন্তু আপনার এসেটা পড়ে কোনো একজন রিডার স্যাটিসফাইড ফিলিংস পাবে না। স্যাটিসফাইড ফিলিংস যদি না পায়, তাহলে সেটা একটা ভালো এসে, সেটাতে কোহেরেন্স কোহেশনটা ভালো আছে, অর্থাৎ এসের ফ্লোটা ভালো আছে, এটা বলা সম্ভব হবে না। আইডিয়াগুলো লিঙ্ক, এটা বলা সম্ভব হবে না। সো যে কোনো একটা সেক্টরে খারাপ হলে অন্য সেক্টরেও মার্কটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনার সবকটা সেক্টর একটু ভালো মতো চেক করতে হবে। এবার আসেন, চলেন কিছু স্যাম্পল কোশ্চেন দেখে ফেলি। যেমন ধরেন যে প্রথমটা হচ্ছে একটি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির কোশ্চেন, যেখানে বলা আছে সাম পিপল বিলিভ দ্যাট রিস্টোরেশন অফ ওল্ড বিল্ডিংস কস্ট টু মাচ, উই শুড ডেমলিশ দেম এন্ড বিল্ড নিউ ওয়ান্স ইনস্টেড, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসঅ্যাগ্রি? অপিনিয়ন এসে আপনাকে এগ্রি অথবা ডিসঅ্যাগ্রি করতেছেন কিনা এই অপিনিয়নটা সরাসরি দিতে হবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সেলিব্রিটিস ক্যান আর্ন মোর মানি দ্যান পলিটিশিয়ানস, এখানে দেখেন রিজন এবং ইফেক্ট চাওয়া আছে। What are the reasons for this and is this a positive or negative development? এটা পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্ট কিনা, এটা ভালো বা খারাপ বিষয় কিনা সমাজের জন্য, অর্থাৎ ইফেক্ট, রিজন এন্ড ইফেক্ট। পরবর্তীতে যেটা দেখা আছে সেটা দেখেন ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, ডিসকাশন ক্যাটাগরি রয়েছে। প্রথম কোশ্চেন এবং তৃতীয় কোশ্চেনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যে অনেকের মতেই প্রথম কোশ্চেনে আপনি শুধুমাত্র অ্যাগ্রি অথবা শুধুমাত্র ডিসঅ্যাগ্রি নিয়ে আলোচনা করলে আপনার এসেটা কভার আপ করবে। হ্যাঁ, সেটা সম্ভব, শুধুমাত্র অ্যাগ্রি বা শুধুমাত্র ডিসঅ্যাগ্রি নিয়ে আলোচনা করলেও আপনার প্রথম এসেটা পুরোপুরি লিখে ফেলা সম্ভব। কিন্তু তৃতীয় এসের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ডিসকাস বোথ ভিউজ, সেখানে অবশ্যই আপনাকে উভয় পক্ষ আলোচনা করতে হবে। এবং ডিসকাস বোথ ভিউজ ক্যাটাগরির এসেটা বর্তমান সময়ে অনেক বেশি আসতেছে, এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় যেটা, সেটা পরবর্তী কোশ্চেন, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, হোয়াট কাইন্ড অফ জব শুড হ্যাভ এ ওয়ার্ক ইউনিফর্ম। খেয়াল করেন, কোশ্চেনটা হচ্ছে মেনি অর্গানাইজেশনস কোম্পানিজ আস্ক देयर স্টাফস টু ওয়্যার এ ইউনিফর্ম। ইউনিফর্ম নিয়ে পড়া নিয়ে কথা বলা আছে এবং সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, একই সাথে কোন ধরনের জবে ইউনিফর্মটা জরুরি সেটা বলা আছে। সো আমি যদি সংক্ষেপে আসি, তাহলে দ্বিতীয় কোশ্চেনটা না থাকলে, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ জব শুড হ্যাভ এ ওয়ার্ক ইউনিফর্ম, এই কোশ্চেনটা না থাকলে এটা একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করার ক্যাটাগরির ইস্যু হতো। কিন্তু পরবর্তী একটা ডিরেক্ট কোশ্চেন থাকার কারণে এই কোশ্চেনটা হয়ে গেছে একটা মিক্সড প্যাটার্নের কোশ্চেন। আবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অংশটা না থাকলে, শুধুমাত্র পরের কোশ্চেনটা থাকলে এটা একটা ডিরেক্ট ক্যাটাগরির কোশ্চেন হইতো। তখন কোন ধরনের জব ওয়ার্ক ইউনিফর্ম থাকবে সেটা তার কারণ সহ ব্যাখ্যা করতে হতো, তখন সেটা ডিরেক্ট কোশ্চেন ক্যাটাগরিতে পড়ে যেত। সো একটা টপিককে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবার চলেন আমরা কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেখে নেই। একটা রাইটিং টাস্ক 2 তে সকল কোশ্চেনের জন্য আমরা যে জেনারেল ইনস্ট্রাকশনটা পেয়ে থাকি সেটা হচ্ছে গিভ রিজনস ফর ইওর অ্যানসার এন্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল ফ্রম ইওর ওন নলেজ এন্ড এক্সপেরিয়েন্স। খেয়াল করে দেখেন, কথাটার ভিতর কিছু ছোট ছোট ইনস্ট্রাকশন আপনার জন্য দেওয়া আছে। সেই ছোট ছোট ইনস্ট্রাকশন বা অ্যাসপেক্ট গুলো কি আমাদের জন্য? নাম্বার 1, রিজনস মাস্ট বি ইনক্লুডেড, অর্থাৎ আপনি যা সাপোর্ট করবেন, এগ্রিমেন্ট করেন, ডিসএগ্রিমেন্ট করেন, অ্যাডভান্টেজ দেন, ডিসঅ্যাডভান্টেজ দেন, রিজনস দেন, সলিউশন দেন, ইফেক্ট দেন, সেটা অবশ্যই কোনো না কোনো রিজন দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে। সো রিজনস মাস্ট বি ইনক্লুডেড। সেকেন্ড ইস্যু, include any relevant example, that means example must be included.
আপনি যাই দেন না কেন অবশ্যই কমপক্ষে একটা এক্সাম্পল হলেও আপনাকে দিতে হবে। আপনি যে কয়টা পয়েন্ট ইনক্লুড করবেন, রিজনস যতগুলো দিবেন সেই রিজনসের প্রেক্ষিতে কমপক্ষে একটা এক্সাম্পল আপনাকে প্লেস করতে হবে। সবচেয়ে ভালো হয় সেটা যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হয়, এবং আপনার নিজের এক্সপিরিয়েন্স হলে তো সেটা তো আরো ভালো। আপনার নিজের, আপনার ফ্যামিলির, আপনার ফ্রেন্ডের, আপনার সারাউন্ডিংস এর, আপনার সোসাইটি, আপনার এনভায়রনমেন্ট, যে কোনো আপনার চারপাশ থেকে এক্সাম্পলটা আসলে সবচেয়ে ভালো হয়। লেখা আছে দেখেন, ফ্রম ইওর ওন নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, আপনার নিজস্ব মতামত, সেই হিসেবে কোটিং, অন্যের বক্তব্যকে তুলে ধরা, কোট করা, এটা আইএলটিএস এ অ্যাকসেপ্টেড না। একই সাথে প্রভার্ব অর্থাৎ প্রবাদ প্রবচন, ফর এক্সাম্পল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ কান্ট্রি, এই ধরনের প্রবাদ, কমন সেইং যেটাকে বলা হয়, এই কমন সেইং বা প্রবাদগুলোকে আইএলটিএস এর রাইটিং এ অ্যাভয়েড করবেন। সো এটা একটা বেশ জরুরি বিষয়, কারণ আপনাকে পুরো এসেটা লিখতে বলা হয়েছে আপনার নিজের ভাষায়, একাডেমিক টোনে। মার্কিং ক্রাইটেরিয়াতে আমাদের এই ইনফরমেশনটা যেটা বলা আছে সেটা হচ্ছে একাডেমিক টোন থাকতে হবে। আইএলটিএস এর রাইটিং এ একটা একাডেমিক টোন থাকতে হবে, এটা মাথায় রাখবেন যে আপনার একাডেমিক টোনের আওতায় অবশ্যই এখানে আপনার নিজস্ব বক্তব্য থাকবে। আপনি যদি কোনো ধরনের প্রভাব বা প্রবাদ প্রবচন ব্যবহার করতে চান, তবে সেটাকে আপনার নিজের ভাষায় ঘুরিয়ে লিখবেন, যেটাকে অন্য কথায় প্যারাফ্রেজিং বলা হয়। এবার একটা স্যাম্পল এসে দেখি। দেখেন আমাদের এখানে একটা স্যাম্পল এসে বলা আছে, সাম পিপল টুডে বিলিভ দ্যাট ওয়ার্ল্ডস ইনক্রিজ ইন পপুলেশন ইজ আনসাস্টেইনেবল and will eventually lead to a global crisis. Other people believe that world population increase is necessary and beneficial as it creates of the world's economy and society. So discuss both views and give your opinion. এখন এই discuss both views এবং give your opinion এর ক্ষেত্রে এখানে ছোট একটা এসে লেখা আছে, যেখানে আমি এসের ইন্ট্রোডাকশনটা একটু পড়তেছি। দেখুন একটু লেখা আছে, দ্য পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ এভার গ্রোয়িং, দ্য পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ এভার গ্রোয়িং, একটা জেনারেল স্টেটমেন্ট টপিকটার উপরে। সাম পিপল বিলিভ দ্যাট দিস ইনক্রিজ হ্যাজ ক্রিয়েটেড অ্যান আনসাস্টেইনেবল সিচুয়েশন এন্ড ইট উইল লিড টু এ গ্লোবাল ক্রাইসিস। প্রথম সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে বলা আছে, আদার্স বিলিভ দ্যাট the only through an increasing population can the world's economy and society develop. দ্বিতীয় সেন্টেন্সটাকে প্যারাফ্রেজিং করে বলা আছে। সো কনসেপ্টটা কিন্তু পেয়ে গেছি যে আমার পরবর্তী অংশটাতে এই দুটো নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং এর প্রেক্ষিতে ওয়ার্ল্ড পপুলেশনের ইনক্রিজের পক্ষে এবং ইকোনমির ডেভেলপমেন্টের পক্ষে দুটো প্যারা দেওয়া আছে, এবং ফাইনালি একটা কনক্লুশনে পুরোটা দেওয়া আছে। সো এইভাবে একটা এসে লেখা সম্ভব। সো পরবর্তীতে আপনারা পিডিএফ থেকে এই এসেটা দেখে নিতে পারবেন, আমি পিডিএফটা প্রোভাইড করে দেব। আমরা সামনে এগিয়ে যাই, একটু দেখতেছি জেনারেল কিছু ইনস্ট্রাকশনের ব্যাপারে। জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো আছে তার মধ্যে প্রথমেই কথা হচ্ছে যে আপনি রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং অ্যান্সারিং এর ক্ষেত্রে আপনি পেন অথবা পেন্সিল ব্যবহার করে লেখা লিখতে পারেন। যে কোনো একটা ব্যবহার করবেন, কখনোই একসাথে দুইটা না। যদি আপনি পেন ব্যবহার করেন তাহলে পুরো রাইটিংটা পেনে, যদি পেন্সিল ব্যবহার করেন তাহলে পুরো রাইটিং টাচ কন্ট্রাস্ট পুরোটা পেনে পেন্সিলে ব্যবহার করবেন, যে কোনো একটা, অবশ্যই দুটোর মিক্সড না। এবং আরো একটা বিষয় আছে যে কোশ্চেন পেপারে আপনার প্রচুর পরিমাণ জায়গা থাকবে, সেখানে আপনি যে কোনো ধরনের রাফ ওয়ার্ক করতে পারেন, যে কোনো ধরনের নোট নিতে পারেন, কিন্তু কোশ্চেন পেপারে যা লিখবেন সেটা কখনোই মার্কিং এর জন্য বিবেচ্য বিষয় হবে না। উল্লেখ করে দেই, এখানে যতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো বিভিন্ন ধরনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে, ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইট ielts.org থেকে কালেক্ট করা, এবং এগুলো তাদের স্ট্যান্ডার্ড জেনারেল ইনস্ট্রাকশন। একটু মাথায় রাখবেন এগুলো কিন্তু আইএলটিএস এর জন্য স্ট্যান্ডার্ড জেনারেল ইনস্ট্রাকশন ফর রাইটিং। আচ্ছা, থার্ড, অ্যানালাইজ ইচ টাস্ক প্রপারলি এন্ড স্পেন্ড সাম টাইম মেকিং নোটস, অর্থাৎ যে কোনো লেখা লেখার আগে একটু ভালো মতো অ্যানালাইসিস করে কিছু নোট নিয়ে তারপরে লেখাটা লেখার চেষ্টা করবেন, এতে আপনার লেখাটা দ্রুত হবে এবং সহজ হবে। Put your answers, plan your answers and spend some time if necessary. আপনি যদি প্ল্যান করার জন্য কিছু সময় ব্যয় করেন তাহলে আপনার লেখাটা দ্রুত এবং সহজ হবে, সুন্দর হবে। ইউজ প্যারাগ্রাফস ক্লিয়ারলি, পুট ওয়ান আইডিয়া ইন ইচ প্যারাগ্রাফ, যেটা একটু আগে বলতেছিলাম, প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা আইডিয়া প্রোভাইড করবেন এবং ওই আইডিয়ার সপক্ষে আপনি একাধিক রিজন প্রোভাইড করতে পারেন। আইডিয়া এবং রিজন দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। I agree with the statement, this is an idea, but agree I mean why do I agree, these are reasons. So agreement একটা প্যারাগ্রাফে তার আন্ডারে যে রিজনস গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার রিজনস গুলো একটা প্যারাগ্রাফ থাকতে পারে। So each paragraph should have one idea
that is the best according to the general guidance of the official websites regarding IELTS. So keep to the topic, do not write about unrelated subjects. Okay, coherence cohesion এর জন্য বা টাস্ক অ্যাচিভমেন্টের জন্য এটা খুব জরুরি বিষয়। Pay attention to spelling, grammar, punctuation সবাই জানি যে আমার lexical resource, grammatical aspect এগুলো বেশ জরুরি। Spend several minutes rereading, I mean revise, অবশ্যই জরুরি। বাসায় প্র্যাকটিস করবেন নিয়মিতভাবে যেন আপনি নির্দিষ্ট সময় 1 ঘন্টার আগেই টাস্ক 1 এবং টাস্ক 2 শেষ করতে পারেন এবং রিভাইজ দেওয়ার জন্য আপনার হাতে কিছুটা সময় থাকে। সো এটা বেশ জরুরি বিষয়। পরবর্তী ইনস্ট্রাকশনগুলোর মধ্যে যেগুলো আছে, যেগুলো করা যাবে না, তার মধ্যে আছে ডু নট রিপিট আইডিয়াস ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড। আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে যে একই কথাকে প্যারাফ্রেজিং করে ডিফারেন্ট স্টাইলে পরপর একাধিক পয়েন্ট তৈরি করা। এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করবেন। একটু নজর রাখবেন যে আপনি একই কথাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে প্লেস করতেছেন কিনা। পরবর্তী যে বিষয়টা আছে এটা নিয়েও অনেকের বেশ অনেক কনফিউশন থাকে। ডু নট কপি টাস্ক ইনস্ট্রাকশন ফ্রম দ্য কোশ্চেন। খেয়াল করেন, টাস্ক টপিক কিন্তু বলে নাই, বলা হয়েছে টাস্ক ইনস্ট্রাকশন। টপিক, ইনস্ট্রাকশন এবং কোশ্চেন তিনটা ভিন্ন জিনিস। টাস্ক টপিক হচ্ছে যে স্টেটমেন্ট বা যে ইনফরমেশনটা প্রোভাইড করা থাকে, যে সিচুয়েশনটা প্রোভাইড করা থাকে, দ্যাট ইজ টাস্ক টপিক। টাস্ক কোশ্চেন হচ্ছে, টাস্ক গাইডলাইন হচ্ছে যে কোশ্চেনটা করা থাকে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি অথবা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এটা হচ্ছে টাস্ক কোশ্চেন। আর টাস্ক ইনস্ট্রাকশনটা হচ্ছে include any relevant example, give reasons for your answer, this is the task instruction, you should write at least 250 words. অনেকেরই বদভ্যাস আছে এই ইনস্ট্রাকশনটাকে প্যারাফ্রেজিং করে নিজের ভাষায় তুলে দেওয়া। ভাই, এটা সম্পূর্ণ নিষেধ। ইনস্ট্রাকশন আপনাকে লিখতে হবে না। ইনস্ট্রাকশন প্যারাফ্রেজ করলে প্রথমত ওটার নাম্বার অফ ওয়ার্ডস এর মধ্যে কাউন্ট হবে না, দ্বিতীয়ত ওটা আপনার জন্য খানিকটা নেগেটিভ মার্কিং ফেলবে, কারণ এক্সামিনারের উপর এটা নেগেটিভ ইমপ্রেশন ফেলায়। এবং আরো একটা বিষয় হচ্ছে, দেখেন টাস্ক 1 এর থেকে টাস্ক 2 এর মার্কিং এর গুরুত্বটা বেশি, যেটা একদম শুরুতে বলছিলাম। সো টাইমটা ওইভাবেই ম্যানেজ করবেন এবং নাম্বার অফ ওয়ার্ডস এর দিকে অবশ্যই নজর রাখবেন যে টাস্ক 1 এ আপনি কমপক্ষে 150, টাস্ক 2 তে কমপক্ষে 250 ওয়ার্ড লিখতেছেন কিনা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী যে বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ফুল এবং কমপ্লিট সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স লিখবেন না। সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকতে হবে। আই মিন একটা সেন্টেন্সে যেটা জরুরি বিষয়, সাবজেক্ট না থাকলে অন্তত ভার্বটা জরুরি। ভার্ব দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যায়, সো ভার্ব দিয়েও যদি সেন্টেন্স তৈরি করা যায় সেটাও চলবে, কিন্তু সেন্টেন্স অবশ্যই কমপ্লিট এবং ফুল লেন্থ হইতে হবে। একই সাথে পয়েন্টগুলো কখনোই নোট ফর্ম বা বুলেট ফর্ম, যেমন এই স্লাইডে যে পয়েন্টগুলো দেওয়া আছে এটা কিন্তু নোট ফর্ম বা বুলেট ফর্মে দেওয়া আছে, কিন্তু একটু আগে যে এসেটা ছিল ওখানে কিন্তু কোনো নোট ফর্ম বা বুলেট ফর্মে পয়েন্টগুলো ছিল না। মাথায় রাখতে হবে নোট ফর্ম বা বুলেট ফর্মে যেন আপনার পয়েন্টগুলো না থাকে। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, কন্ট্রাকশন, শর্ট ফর্ম, এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে ইন কেস অফ আইএলটিএস রাইটিং, কারণ আইএলটিএস রাইটিং একটা ফর্মাল রাইটিং, আইএলটিএস একটা ফর্মাল টেস্ট। আপনি কন্ট্রাকশন বা এই ধরনের বিষয়বস্তু স্পিকিং এ ব্যবহার করতে পারেন, কারণ স্পিকিং এ কন্ট্রাকশনটা অ্যালাউড। স্ট্যান্ডার্ড স্পিকিং এ কন্ট্রাকশন অ্যালাউড, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মাল রাইটিং এ কন্ট্রাকশন অ্যালাউড না। মাথায় রাখবেন কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না। সো অ্যাভয়েড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এন্ড কন্ট্রাকশন ইনক্লুডেড। ডু নট মেমোরাইজ মডেল অ্যান্সার্স, এক্সামিনার্স আর ট্রেইনড to recognize them and your test will be invalid. ভাই, কয়টা রচনা মুখস্থ করবেন? একেবারে সোজা কোশ্চেন। আইএলটিএস এর ফাইনাল পরীক্ষায় আসার জন্য আপনি কতগুলো রচনা মুখস্থ করবেন? রচনা মুখস্থ করে আপনি আইএলটিএস এর লেখা লিখতে পারবেন না। তার থেকে অনেক ভালো হচ্ছে একটা ভালো এসে কিভাবে লেখা যায় সেটা শেখেন, সেভাবে প্র্যাকটিস করেন এবং সেভাবে উপস্থাপন করেন এসেটা। সো এই বিষয়ে যে কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে এই ভিডিওর কমেন্টে, এই ভিডিও যেখানে পিডিএফ থাকবে সেখানকার স্লাইডে, সেখানকার কমেন্টে, অথবা আপনি আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে, আমার ইমেইলে, অথবা আবার আইডি যারা জানেন ফেসবুক আইডি তারা আবার ফেসবুক আইডির মাধ্যমে সরাসরি কোশ্চেন করতে পারেন। আপনাদের কোশ্চেনের যে উত্তর যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আর এই ভিডিওটার স্লাইড আপনারা আমার গ্রুপে পেয়ে যাবেন এবং সে সংক্রান্ত আরো অন্যান্য তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক যে পেজ আছে, পেজে সেই তথ্যগুলো থাকবে। ভিডিও এবং ভিডিওর ওয়েবসাইট লিংক সবগুলোই ওখানে দেওয়া থাকবে। ভিডিওর পিডিএফ লিংকটা দেওয়া থাকবে, পিডিএফটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ গ্রুপে এবং আমার পেজে। সো দ্যাট ইজ অল ফর নাও। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ এই ক্লাসে থাকার জন্য। আপনাদের মতামত জানাবেন বলে আমি আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। Hello viewers, welcome and please subscribe to my channel if you like my video. Press the subscribe button
and click the bell icon for all notifications. Welcome to my channel and enjoy my new videos. Besides, you can check my website for detailed contents regarding IELTS preparation. Please ensure to like my channel and to visit my website at royalbokra.com/resource. Thank you.